তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মধ্যে আমরা শেষ পর্যন্ত পড়েছি, আগের ক্লাস অবধি পড়েছি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই নামটা কেন দেওয়া হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কত ছিল ইন্ডিয়ান? এরপরে কি হবে? 1892। ঠিক আছে, বা ভারতীয় পরিষদ আইন 1892। কি হলো? ঠিক আছে, তাহলে আমরা এই আইনগুলোকে কয়েকটা পয়েন্টে ডিভাইড করে দেখব যে যখন এই আইনটা এসছে তখন ইন্ডিয়াতে কন্ট্রোল কে করছে। সেই সময় কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ সমস্ত ভারতের জন্য আইনকে তৈরি করছে, এবং যে কটা প্রভিন্স ছিল তার জন্য আইনকে তৈরি করছে, এবং কিছু আদার্স পয়েন্টস। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলোকে দেখব। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে যদি আমরা দেখি, তাহলে সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কন্ট্রোল কে করছে? কে করছে? ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন কি নিজে করছে? নিজে করছে না, তার হয়ে কে করছে? সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট কোথায় বসছে? লন্ডনে বসছে। সে কি ভারতে এসে শাসন করছে? সেক্রেটারি অফ স্টেটের হয়ে ভারতের শাসন কে করছে? ভাইসরয় অফ ইন্ডিয়া। সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য কি ছিল? হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য কে ছিল? 15 জনে একটা কাউন্সিল ছিল, এর নাম কি ছিল? ইন্ডিয়ান কাউন্সিল। ইন্ডিয়ান কাউন্সিল। ঠিক আছে, আর ভাইসরয় অফ ইন্ডিয়াকে সাহায্য করার জন্য কে ছিল? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা কতজন? 6 জন। 6 জনের মধ্যে কি কোনো ইন্ডিয়ান ছিল? 6 জনের মধ্যে কি এই 6 জন ব্যক্তি যে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিল তার মধ্যে কি কোনো ভারতীয় ছিল? কোনো ভারতীয় ছিল না। অর্থাৎ ভাইসরয় অফ ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে কোনো ভাইসরয় না, সেখানে কোনো ইন্ডিয়ান ছিল না। আর এই যে 6 জন ব্যক্তি, 6 জন ব্যক্তিকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে। সেই ডিপার্টমেন্টগুলো কি কি? হোম, মিলিটারি, ল, রেভিনিউ, ফিন্যান্স, অ্যান্ড পাবলিক ওয়ার্ক। এই কটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছিল। মানে এটা হয়েছিল কোন অ্যাক্ট অনুসারে? 1861 অনুসারে। ঠিক আছে, 1892 এর যা কিছু ছিল সবকিছু সেমই আছে, এর মধ্যে কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর ক্ষেত্রে। ওকে, এবার যদি বলি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এ সেন্ট্রাল লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেচার বলতে, সেন্ট্রাল লেজিসলেচার বলতে লেজিসলেচার মানে কি? তাহলে সেন্ট্রাল মানে কি? তাহলে সেন্ট্রাল লেজিসলেচার বলতে তাহলে কেন্দ্রীয় আইনসভা কিরকম ছিল? মানে সারা সমস্ত ভারতের জন্য কারা আইন তৈরি করতো?
ভাইসরয় অফ ইন্ডিয়া, তার এক্সিকিউটিভ কাউন্সিল এবং অ্যাডিশনাল মেম্বার। অ্যাডিশনাল মেম্বারকে কতগুলি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল। অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল। আচ্ছা, এই যে অ্যাডিশনাল মেম্বারে যারা নিযুক্ত হবে তারা কার দ্বারা নমিনেট হবে? ভাইসরয় অফ ইন্ডিয়ার দ্বারা কি হবে? নমিনেট হবে। নমিনেটেড হবে মানে মনোনীত হবে। ঠিক আছে। আর এর মেম্বার সংখ্যা কতগুলো হবে? 6 থেকে 12। আর এদের টার্ম কত দিনের জন্য? 2 বছর। আর অফিসিয়াল মেম্বাররা কারা হতে পারবে? ব্রিটিশ মিলিটারি এবং সিভিলে যারা কাজ করতো তারাই একমাত্র অফিসিয়াল মেম্বার হতে পারে। আর ইন্ডিয়ানরা কোথাকার মেম্বার হবে? নন অফিসিয়াল মেম্বার হবে। ঠিক আছে, এটা আমরা দেখে এসেছিলাম কাউন্সিল অ্যাক্ট 1861-তে। এবার যখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 আসছে, তার আগে ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস আসছে। সেটা কি? সেটা হচ্ছে 1885-তে তৈরি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে তৈরি হচ্ছে কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে তারা সমস্ত ভারতবাসীর যে দাবি যে ভারতকে ব্রিটিশ মুক্ত করা, সেই দাবিটা ব্রিটিশদের ওপর তারা পেশ করতে শুরু করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার আগে কোনো মুখ্য কেউ ছিল না যে ভারতীয়দের হয়ে কথা বলবে ব্রিটিশদের সাথে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর এমন একটা অর্গানাইজেশন বা এমন একটা সংস্থা পাওয়া গেল যারা ভারতের মানুষদের হয়ে ব্রিটিশদের সাথে কথা বলবে। ঠিক আছে। সেই পরিস্থিতিতে যখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 আসছে, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবি করছে যে এই যে অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা তো অনেক কম ছিল, তাই না? অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা অনেক কম ছিল। এই অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা বাড়ানো হোক। আর এই যে অ্যাডিশনাল মেম্বার যে নমিনেট করা হচ্ছে, সেটাকে নমিনেট না করে তাদেরকে ইলেক্ট করা হোক। ইলেক্ট মানে নির্বাচিত করা। অর্থাৎ এরা তো সমস্ত ভারতের জন্য আইন তৈরি করছে, তাহলে এরা যেন ভারতীয়দের দ্বারা নির্বাচিত হয়ে যায়। যেহেতু এরা সমস্ত ভারতীয়দের জন্য আইন তৈরি করছে, এবং তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছে সেই জন্য এরা ভারতীয়দের দ্বারা মানে ভারতীয় যে জনগণ তার দ্বারা নির্বাচিত হয়ে যায় বা ইলেক্ট হয়ে যায়, এরকম কিছু প্রসেস আনতে। কিন্তু আগে কি হচ্ছিল যে ভারতের যে হেড সে কয়েকজন ব্যক্তিকে নমিনেট করছিল, তারা সমস্ত দেশের জন্য আইন তৈরি করছিল। সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম দাবি করে যে মেম্বার সংখ্যা বাড়ানো হোক, আর এই যে নমিনেট করা হচ্ছে এটাকে ইলেক্ট বা নির্বাচিত করে আনা হোক। ঠিক আছে, এই দাবিটা করছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দাবির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান ন্যাশনাল সেই সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। ঠিক আছে, সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে দাবি সেটাকে ফেলতেও পারছে না। ওকে, সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা বাড়াচ্ছে। আগে ছিল কত? 6 থেকে 12, সেটা করছে হচ্ছে 6 থেকে 10 থেকে 16 করছে। আগে ছিল 6 থেকে 12, এখন করছে কত? 10 থেকে 16 বাড়িয়ে দিচ্ছে। ওকে, মেম্বার সংখ্যাটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবি করেছিল যে অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা বাড়াতে হবে। ঠিক সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা 6 থেকে যে 12 ছিল সেটা বাড়িয়ে 10 থেকে 16 করে দিচ্ছে। মানে মিনিমাম 10 হতে হবে আর ম্যাক্সিমাম 16 হতে হবে। ঠিক আছে, কিন্তু এদের টার্মটা কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। টার্ম 2 বছর ছিল, এখনো 2 বছরই আছে। এই যে 10 থেকে 16, এখানে বলা হচ্ছে অফিসিয়াল মেম্বার হবে 6 জন আর নন অফিসিয়াল মেম্বার হবে 10 জন। এখানে বলা হচ্ছে অফিসিয়াল মেম্বার হবে 6 জন
আর নন অফিসিয়াল মেম্বার হবে 10 জন। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম দাবি, সেটা তারা মেনে নিল। তাদের আর একটা তো দাবি ছিল যে কি, এদেরকে নমিনেট না করে এদেরকে ইলেক্ট করা হোক, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসের এই দ্বিতীয় দাবিটাকে খারিজ করে দিচ্ছে। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসের এই যে দ্বিতীয় দাবি ছিল সেই দ্বিতীয় দাবিটাকে খারিজ করে দিচ্ছে, এটাকে তারা কোনো প্রাধান্য দিচ্ছে না। বুঝা গেল? এটা হলো সেন্ট্রাল লেজিসলেচার, যারা সমস্ত ভারতের জন্য আইন তৈরি করবে। তাহলে কে কে ভারতের জন্য আইন তৈরি করবে? ভাইসরয় ও তার এক্সিকিউটিভ কাউন্সিল, সঙ্গে অ্যাডিশনাল মেম্বার। অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হলো হচ্ছে 10 থেকে 16। অ্যাডিশনাল মেম্বারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, অফিসিয়াল, নন অফিসিয়াল। কিন্তু এই যে অ্যাডিশনাল মেম্বার, এখনো কিন্তু তারা ইলেক্ট হয়ে আসছে না, এখনো কিন্তু তারা ভাইসরয় কর্তৃক নমিনেট হয়ে আসছে। ঠিক আছে, বোঝা গেল? চেঞ্জ করছি। আর কি ছিল 1861-তে? অর্ডিন্যান্স কার ছিল? কার কার অর্ডিন্যান্স কার? প্রেসিডেন্ট? হ্যাঁ, তখন অর্ডিন্যান্সটা দেওয়া হয়েছিল হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়াকে, যাতে ভাইসরয় অফ ইন্ডিয়া এই যে এত যে একটা আইন করতে গেলে এত যে তামঝাম, যখন জরুরি অবস্থা চলে আসবে, এত তামঝাম করতে গেলে তো অনেক সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য ভাইসরয় অফ ইন্ডিয়াকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল, যখন খুব জরুরি অবস্থা হবে তখন তুমি নিজের ক্ষমতা বলে একটা আইন তৈরি করতে পারবে। সেই আইনটা চলবে যে 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 6 মাস পর ওটা আবার তুলে নেওয়া হবে বা রদ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। ঠিক আছে, এটা সূত্রপাত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-তে। তখন ভাইসরয় অফ ইন্ডিয়ার কাছে এই পাওয়ারটা ছিল, এখন বর্তমানে প্রেসিডেন্টের কাছে আছে বা রাষ্ট্রপতির কাছে আছে। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করলাম সেন্ট্রাল লেজিসলেচার। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেচার। কোথায় কোথায় হয়েছিল হাইকোর্ট? কত সালে? 62। ঠিক আছে, তাহলে 1892 এর আগে কোন কোন জায়গায় প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল? বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, আর কিছু ছিল না? 4টেই ছিল। আর কি? 3টে ছিল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স তো এগুলো প্রথমে 3টে ছিল, তারপর নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স এসছে। আর কিছু ছিল না? আগ্রা চেঞ্জ হয়ে তো নর্থ ওয়েস্টার্ন হলো। আগ্রা চেঞ্জ হয়ে তো নর্থ ওয়েস্টার্ন হলো। তাহলে এগুলো যে নতুন হচ্ছে, একটা হচ্ছে অবধ। অবধ মানে অযোধ্যা। ঠিক আছে, একটা হচ্ছে বর্মা। বর্মা বলতে মায়ানমার। তাহলে প্রভিন্সিয়াল লেজিসলেচার যদি বলি, তাহলে 1892 এর আগে বেঙ্গল ছিল, বম্বে ছিল, ম্যাড্রাস ছিল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ছিল। কিন্তু 1892 এর যখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসছে, তখন আরো দুটো নতুন প্রভিন্স অ্যাড হচ্ছে। একটা হচ্ছে অবধ, একটা হচ্ছে বর্মা। ওকে, হয়েছে? চেঞ্জ করলাম, মানে এই দুটো নতুন অ্যাড হচ্ছে। এই দুটো নতুন অ্যাড হচ্ছে। হয়েছে?
বর্মার বর্তমান নাম? মায়ানমারের ক্যাপিটাল? লাওসের ক্যাপিটাল? আচ্ছা, দেখ এখানে আমরা কি দেখছি যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেখানে 6 জন মেম্বার আছে, প্রত্যেকটা মেম্বারে একটা একটা করে ডিপার্টমেন্ট আছে, যেটাকে আমরা কি বলছি, পোর্টফোলিও সিস্টেম বলছি, যেটা চালু করেছিল লর্ড ক্যানিং 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। ওকে, এখানে একটা অপশন রয়েছে কি, ফিন্যান্স। এখানে একটা অপশন কি রয়েছে, ফিন্যান্স। মানে এই যে গভর্নমেন্ট সমস্ত ভারতে যে কোন কোন খাতে কি কি খরচ করছে সেই সমস্ত দেখাশোনার দায়িত্ব কার, ফিন্যান্সের। এবার এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিম্যান্ড করছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে তুমি ভারতীয়দের ট্যাক্সের টাকায় সমস্ত কিছু তৈরি করছো, তাহলে তোমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তোমরা কোন খাতে কত খরচ করছো সেটা ভারতের মানুষদেরকে জানানোর দায়বদ্ধতা আছে, তাই না? সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবি করছে যে তোমরা যে কোন খাতে কত খরচ করছো সেটা ভারতের মানুষদেরকে জানাও। সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবিটা মেনে চালু করছে কি, বাজেট। কি চালু করছে, বাজেট। মানে আমি সারা বছরে কোন খাতে কত খরচ করেছি সেটা পার্লামেন্টে বা আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিল সেখানে যে পেশ করা বা ভারতের মানুষদেরকে জানানো, সেটাকেই বলা হচ্ছে কি, বাজেট। এখন আমরা দেখতে পাই যে ফিনান্স বাজেট হচ্ছে, কদিন আগেই হলো, ঠিক আছে? তাহলে এই যে বাজেট, কোন খাতে কত খরচ হচ্ছে সেই তথ্য ভারতের মানুষদেরকে জানানো, এই জিনিসটার এই যে অর্থাৎ এই বাজেটের সূত্রপাত এটা করেছিল হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর মাধ্যমে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডিম্যান্ডের মাধ্যমে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডিম্যান্ডের জন্য। দেখ সেই সময় দুটো জায়গায় লেজিসলেচার ছিল, একটা সেন্ট্রাল লেজিসলেচার ছিল, একটা প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল, কিন্তু বাজেটটা শুধুমাত্র সেন্ট্রালের ক্ষেত্রেই লাগু হয়। অর্থাৎ স্থানীয় গভর্নমেন্ট বা প্রাদেশিক গভর্নমেন্ট কোন খাতে কত খরচ করছে সেটা কিন্তু বলা হচ্ছে না, একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট কোন খাতে কত খরচ করছে শুধুমাত্র এখানে সেটাই বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ প্রাদেশিক গভর্নমেন্টের যে বাজেটের সিস্টেম সেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এখনো দেয়নি, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দিয়েছে, যেটা 1892 মাধ্যমে এসেছিল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তাহলে 1892 এর মাধ্যমে আমরা কি কি জিনিস দেখলাম? 1892 মাধ্যমে আমরা দেখলাম বাজেট চালু হয়েছিল, অর্থাৎ আমরা যে এক বছরে ব্রিটিশ গভর্নমেন্ট কোথায় কত খরচ করছে তার একটা তথ্য। সেকেন্ড দেখছি যে অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, আর দুখানা প্রভিন্স বাড়লো, একটা হচ্ছে বর্মা, একটা হচ্ছে অযোধ্যা। ওকে, এরপরে কি আসছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এটাকে এর একটা অন্য নামও আছে, কি নাম? মরলে মিন্টো রিফর্মস। কি নাম আছে এটাকে? আমরা কি নামে বলবো? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা মরলে মিন্টো রিফর্মস। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা মরলে মিন্টো রিফর্মস। ওকে, তাহলে এই অ্যাক্টের নাম মরলে মিন্টো রিফর্মস কেন? হ্যাঁ, এই সময় মিন্টো হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর এই সময় মরলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। অর্থাৎ
1909-তে যখন এই অ্যাক্টটা আসছে তখন সেই সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিল হচ্ছে মর্লে, আর ভারতের ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল হচ্ছে লর্ড মিন্টো। সেই জন্য আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-কে মর্লে মিন্টো রিফর্মস বলে থাকি। কি বলে থাকি? মর্লে মিন্টো রিফর্মস বলে থাকি। কেন বলে থাকি? সেক্রেটারি অফ স্টেট ছিল হচ্ছে মর্লে, আর মিন্টো ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল লর্ড মিন্টো। এই জন্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-কে আমরা মর্লে মিন্টো রিফর্মস বলে থাকি। ওকে, তাহলে আবার যে এই অ্যাক্টটাকে প্রথমে আমরা দেখবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কন্ট্রোল করছে কে, তারপর সেন্ট্রাল লেজিসলেচার, তারপর হচ্ছে স্টেট লেজিসলেচার বা প্রভিন্সিয়াল লেজিসলেচার। তাহলে কন্ট্রোল কে করছিল? ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউনের হয়ে কে নিয়েছিল দায়িত্ব? সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেটের হয়ে কে দায়িত্ব নিয়েছিল? ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং ভাইসরয় অফ ইন্ডিয়াকে সাহায্য করার জন্য কে ছিল? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা কত ছিল? সেখানে কি কোনো ইন্ডিয়ান ছিল? এই প্রথম এই অ্যাক্টের মাধ্যমে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানকে প্রবেশ করানো হয়। এই প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এর মাধ্যমে এই প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে একজনকে ইন্ডিয়ানকে প্রবেশ করানো হয় অ্যাজ এ কি মেম্বার? অ্যাজ এ ল মেম্বার। মানে এখানে যাকে প্রবেশ করানো হচ্ছে তাকে এই যে ল, এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এর মাধ্যমে প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে প্রথম ইন্ডিয়ানকে আনা হয় এবং তাকে অ্যাজ এ ল মিনিস্টার হিসেবে আনা হয়। আর প্রথম ভারতীয় ল মিনিস্টারকে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ঠিক আছে? প্রথম ল মেম্বার হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। আর যদি বলা হয় প্রথম ভারতীয় যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে গিয়েছিল তাহলে কি হবে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। আর প্রথম ল মেম্বার কে হবে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। আর যদি বলা হয় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ল মেম্বার কে? টিভি ম্যাকাওলে। আর যদি বলা হয় ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান ল মেম্বার কে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। যদি বলা হয় ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান কে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ঠিক আছে? আর ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ল মেম্বার কে? টিভি ম্যাকাওলে। ঠিক আছে? বেশ, তাহলে আমরা দেখছি যে প্রথম ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ইন্ডিয়ান প্রবেশ করছে। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল একজন ইন্ডিয়ান প্রবেশ করছে কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে আমরা মর্লে মিন্টো রিফর্মস বলে থাকি। ঠিক আছে, বোঝা গেল? এটা হয়ে গেল কি ইন্ডিয়াকে কে শাসন করবে আর কি। ওকে, এবার হচ্ছে কি সেন্ট্রাল লেজিসলেচার। সেন্ট্রাল লেজিসলেচার এতদিন কি ছিল? সমস্ত ভারতের জন্য আইন কে তৈরি করবে? ভাইসরয় অফ ইন্ডিয়া ও তার এক্সিকিউটিভ কাউন্সিল এবং অ্যাডিশনাল মেম্বার। অ্যাডিশনাল মেম্বারকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে নন অফিসিয়াল। অ্যাডিশনাল মেম্বারদের নমিনেট করবে হচ্ছে কি ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং এরা সকলে মিলে সমস্ত দেশের জন্য আইন তৈরি করবে, তাই না? এতদিন আমরা দেখে এসেছি, মানে এই একটা আসার আগে অব্দি তাই দেখে এসেছি। তাহলে এই অ্যাক্টে কি কোনো চেঞ্জেস আসলো? এই অ্যাক্টের মধ্যে কি কোনো চেঞ্জেস আসলো? কি চেঞ্জেস বল, তোদের মতে কি কি হওয়া উচিত, কি চেঞ্জেস হওয়া উচিত? ওটা তো ল মেম্বার, আমি বলছি কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে। অফিশিয়ালি ভাবে
ইন্ডিয়াটা তো আগেও ছিল অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার। অফিসিয়াল তো হতেই পারবে না, ওখানে বলছে ব্রিটিশ সিভিল অ্যান্ড মিলিটারি থেকে আনতে হবে। কি মনে হয়, কি মনে হয়? না না, আমি তো বলবোই। কি মনে হচ্ছে? না, আগেরটার মতো সেমই থাকবে। আমার তো মনে হচ্ছে আগেরটার মতো সেমই থাকবে, তাই না? এটাকে আমি কপি করতে পারি? Too many objects. আচ্ছা, থাক, লিখেই দিয়ে। তাহলে কে ছিল? ভাইসরয় অফ ইন্ডিয়া, তার এক্সিকিউটিভ কাউন্সিল প্লাস অ্যাডিশনাল মেম্বার, তার মধ্যে ছিল অফিসিয়াল এবং নন অফিসিয়াল, তাই তো ছিল। অ্যাডিশনাল মেম্বার ছিল কত? 10 থেকে 16, সেটা বাড়িয়ে করা হচ্ছে 16 থেকে 60। সেটা বাড়িয়ে করা হচ্ছে কত? 16 থেকে 60। এদের টার্ম এখনো আছে 2 বছর। ওকে, এদের টার্ম এখনো আছে তোর 2 বছর। অফিসিয়াল মেম্বার যা ছিল তাই, যে বলা হচ্ছে যে সিভিল এবং মিলিটারি থেকে যে সমস্ত ব্রিটিশ গভর্নমেন্টে যারা কাজ করে তাদের থেকে নেওয়া হবে, কিন্তু ফান্ডটা হচ্ছে নন অফিসিয়াল গিয়ে। আচ্ছা, অফিসিয়াল মেম্বার হবে প্রায় 28 জন এবং নন অফিসিয়াল মেম্বার হবে হচ্ছে তোর 32 জন। অফিসিয়াল যে মেম্বার তারা কিন্তু এখনো ভাইসরয় দ্বারা নমিনেট হয়ে আসবে। নন অফিসিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র 5 জন, নন অফিসিয়ালের ক্ষেত্রে 32 জনের মধ্যে শুধুমাত্র 5 জন ভাইসরয় কর্তৃক নমিনেট হয়ে আসবে, আর বাদ বাকি যে 27 জন তারা জনগণ কর্তৃক ইলেক্ট হয়ে আসবে, বা জনগণ কর্তৃক না, বা লোকাল থেকে বডি থেকে ইলেক্ট হয়ে আসবে। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আগে যে দাবি করেছিল যে অ্যাডিশনাল মেম্বাররা নমিনেট না হয়ে ইলেক্ট হয়ে আসার কথা যে দাবি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আগে, সেই দাবিটাকে মান্যতা দেওয়া হচ্ছে কবে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-তে। সেখানে বলা হচ্ছে অফিসিয়াল মেম্বাররা তো নমিনেট হয়েই আসবে, ওটা এখনো চালু থাকবে, কিন্তু নন অফিসিয়াল মেম্বারের ক্ষেত্রে যে 5 জন বাদ দিয়ে যে বাদ বাকি মেম্বার, সেগুলোকে ইলেক্ট করে আনা হবে, সেগুলোকে ইলেক্ট করে আনা হবে। ঠিক আছে, এবার এখানে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। তার আগে একটু আগে বলে দিই, এই অ্যাক্ট কত সালে এসেছিল? 1909 সালে। 1909 সালে এই অ্যাক্ট আসার আগে ইতিহাসে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। কি কি? একটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ, ঠিক আছে, আর একটা হচ্ছে 1906 সাল নাগাদ মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে, ছয় সাল নাগাদ মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ হচ্ছে। বঙ্গভঙ্গ হচ্ছে কি জন্য? যে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে কি যে এত বড় বেঙ্গলকে আমার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি বেঙ্গলকে ভাগ করতে চলেছি বা বাংলাকে ডিভাইড করতে চলেছি। ঠিক আছে,
সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট 1905 সালে বাংলাটাকে সেপারেট করে দিল, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেটা কার ভিত্তিতে করলো? সেটা জাতির ভিত্তিতে করলো বা ধর্মের ভিত্তিতে করলো। অর্থাৎ মুসলিম প্রধান এলাকাগুলোকে নিয়ে হলো ইস্ট বেঙ্গল, আর হিন্দু প্রধান এলাকাগুলোকে নিয়ে হলো কি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, একটা জাতির ভিত্তিতে বা একটা ধর্মের ভিত্তিতে হয়েছে। পরবর্তীকালে আমরা দেখি যখনই বঙ্গভঙ্গ হচ্ছে, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশী মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে। কারণ সবাই বলছে বঙ্গভঙ্গ খুব খারাপ কাজ করেছে ব্রিটিশরা, এটাকে রদ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে স্বদেশ এবং বয়কট আন্দোলন শুরু হচ্ছে। অর্থাৎ স্বদেশী দ্রব্য আমরা গ্রহণ করব এবং বিদেশি দ্রব্য আমরা বয়কট করব বঙ্গভঙ্গের প্রতিরোধ হিসেবে। ঠিক আছে, তখন বাংলাদেশের মুসলিমরা ভাবছে, বা বাংলাদেশ কেন বলি, সরি, তখন বাংলাদেশ উৎপন্নই হয়নি, সৃষ্টিই হয়নি। ইস্ট বেঙ্গলে যে মুসলিমরা, তারা ভাবছে যে হিন্দুরা তো এই বাংলা যে পার্টিশন অফ বেঙ্গল, এটাকে তো রদ করার জন্য উঠে পড়ে লেগেছে, এরা তো রদ করেই ফেলবে। তাহলে আমরা এজ এ মুসলিম, আমাদের কথা বলার তো কেউ রইল না। আমরা যে এতদিন ধরে শোষিত হয়ে আসছি, আমাদের যে এত দুঃখে আছি, আমাদের হয়ে কথা বলার তো কেউ রইল না। তাহলে আমাদেরও একটা কথা বলার একজন স্পোক্স পার্সন হওয়া উচিত, আমাদের একটা অর্গানাইজেশন হওয়া উচিত যে আমাদের হয়ে কথা বলবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে। তার পরিপ্রেক্ষিতে ঢাকাতে তৈরি হলো কি মুসলিম লীগ তৈরি হলো। এবার মুসলিম লীগ তৈরি হয়ে গেল 1906-তে, আইন আসছে কবে 1909-তে। তখন মুসলিম লীগ ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দাবি করে আমাদেরকে সেপারেট কতগুলো সিট রিজার্ভ দিতে হবে, আমাকে, অর্থাৎ মুসলিমদের আমাদের স্বার্থ রক্ষার জন্য কতগুলো সিট আমাদেরকে রিজার্ভ করে দিতে হবে। ঠিক আছে, তারই পরিপ্রেক্ষিতে এই আইনে সেন্ট্রাল লেজিসলেচারে এই যে 27 জন যে ইলেক্টেড মেম্বার, তার মধ্যে বলা হচ্ছে 5টা সিট মুসলিমদেরকে রিজার্ভ করে দেওয়া হলো। এই 27 যে ইলেক্ট হয়ে আসবে, যে 27 জন যে ইলেক্ট হয়ে আসবে, তার মধ্যে 5টা সিট মুসলিমদের জন্য রিজার্ভ করে দেওয়া হলো। অর্থাৎ সূত্রপাত হলো কমিউনাল ইলেক্টরেটের, সূত্রপাত হলো কমিউনাল ইলেক্টরেটের। ইলেক্টর মানে নির্বাচন ক্ষেত্র, কমিউনাল মানে একটা জাতিগত বিষয়। ঠিক আছে, তাহলে এই যে ব্রিটিশ গভর্নমেন্ট মুসলিম লীগের দাবিটা মেনে মুসলিমদের জন্য 5খানা সিট বরাদ্দ করলো, এর জন্য শুরু হলো কি কমিউনাল ইলেক্টরেট, মানে একটা নতুন অধ্যায় শুরু হলো। মানে আমি বঞ্চিত, তাহলে আমাকে রিজার্ভেশন দিতে হবে। এই যে মানুষের মধ্যে এই যে একটা বীজ বপন করে দেওয়ার যে সূত্রপাত, এটা করছে কে 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মডেল মিন্টো রিফর্মস। এটার ফলস্বরূপ আমরা পরবর্তীকালে এখন দেখতে পাচ্ছি যে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন রয়েছে আমাদের সংসদে, মহিলাদের জন্য রিজার্ভেশন আছে আমাদের সংসদে। সেই সূত্রপাতটা ঘটেছিল মডেল মিন্টো রিফর্মস 1909-এর মাধ্যমে। ঠিক আছে, যার জিনিসগুলো, যার চিন্তাধারাগুলো এখন আমরা দেখে আসছি। এই সূত্রপাত হয়েছিল ওই মুসলিমদের দিয়ে, ওই যে মুসলিমরা দাবি করেছিল আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের কথা শোনার কেউ লোক নেই, সুতরাং আমাদেরকেও একটা কথা বলার সুযোগ দিতে হবে, আমাদেরকেও রিজার্ভেশন দিতে হবে, যাতে আমরা মূল জায়গায় এসে আমাদের কথা উপস্থাপিত করতে পারি। সেই সূত্রপাত ধরে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম 5টা সিট মুসলিমদের জন্য রিজার্ভ করে দিচ্ছে। রিজার্ভ করে দেওয়া মানে কি, এই 5টা সিটে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেটরাই দাঁড়াতে পারবে, এই 5টা সিটে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেটরাই দাঁড়াতে পারবে। আর এই 5টা সিটে যে মুসলিম ক্যান্ডিডেটটা দাঁড়াবে, তাদেরকে ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র মুসলিমদেরই থাকবে। অর্থাৎ সাপোজ 5টা জায়গায় দাঁড়ালো মুসলিম ক্যান্ডিডেট, সেখানে মুসলিমও আছে, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, খ্রিস্টানও আছে, সেখানে এই 3টে কমিউনিটি কোনো ভোট দিতে পারবে না, শুধুমাত্র মুসলিমরাই ভোট দেওয়ার অধিকার পাবে। ঠিক আছে, শুধুমাত্র মুসলিমরাই ভোট দেওয়ার অধিকার পাবে। এইটা করেছিল 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, যেহেতু এই সময় ভারতের ভাইসরয় ছিল কে, লর্ড মিন্টো। ঠিক আছে, সেই জন্য লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টরেট।
এই জন্য লর্ড মিন্টোকে কি বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেকটরেট। কি বলা হচ্ছে? ফাদার অফ কমিউনাল ইলেকটরেট। যেহেতু এটা এই যখন এই আইনটা চালু হয় সেই সময় যেহেতু লর্ড মিন্টো ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল। ওকে, তাহলে একটা জাতি বা একটা ধর্ম বিশ্বাসী মানুষদেরকে রিজার্ভেশন দেওয়ার সূত্রপাত কে করেছিল? লর্ড মিন্টো করেছিল। সেই জন্য আমরা কি বলি? লর্ড মিন্টোকে ফাদার অফ ইন্ডিয়ান ইলেকটরেট। ওকে, বোঝা গেল? তাহলে যে আইনগুলো আসছে সেটা কতটা ইতিহাসের সাথে লিঙ্ক তোরা বুঝতে পারছিস? একটা ইতিহাসে একটা ঘটনা ঘটছে, তার 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 ফলস্বরূপ আইনটা কিভাবে মডিফাইড হচ্ছে, ঠিক আছে? যার ফলশ্রুতি আমরা ভবিষ্যতে দেখতে পাচ্ছি। মানে তখন ওরা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য প্রথমে বাংলাটাকে ভাগ করলো ধর্মের ভিত্তিতে, তারই পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ সৃষ্টি হলো, হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ দেখা দিল, ঠিক আছে? তার ফলস্বরূপ মুসলিমদের একটা রিজার্ভেশন দেওয়া হলো। তার পরবর্তীকালে মুসলিমরা তাদের জন্য একটা সেপারেট দেশ দাবি করতে শুরু করলো। তার পরিবর্তে পার্টিশন হলো এবং তার যে রেপোকেশন সেটা বর্তমানে আমরা এখনো ফেস করে যাচ্ছি, ঠিক আছে? মানে সেই জন্য যখন কিছু ভুল হয় তখন সেটা যখন মনে হচ্ছে ভুল হচ্ছে তখনই সংশোধন করে নেওয়া উচিত। যদি সেটাকে আমরা বাড়তে দিই সেটা ক্রমাগত আরো বিস্তার লাভ করবে, তাই না? চল তাহলে এবার চলে আসি তোর প্রভিন্সিয়াল লেজিসলেচার। প্রভিন্সিয়াল লেজিসলেচার তাহলে 1909-এর মর্লে মিন্টো রিফর্মস আসার আগে কতগুলো প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল? কি কি? বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস, নর্থ ওয়েস্টার্ন আর আওয়াধ বা অযোধ্যা আর বার্মা। এটা ছিল 1909-এর একটা সাল আগের। যদি বলি 1909 কি কি চেঞ্জেস আসলো তাহলে কি হবে? 1909 তার আগে বঙ্গভঙ্গ হয়ে গেছে, তাহলে কি বেঙ্গল কি শুধু বেঙ্গল রইলো না, বেঙ্গল দুটি ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে বেঙ্গল, যার মধ্যে আছে কি ওয়েস্ট বেঙ্গল, না বিহার এন্ড উড়িষ্যা, এটা নিয়ে হচ্ছে বেঙ্গল, ঠিক আছে? সেকেন্ড এটা হচ্ছে ইস্ট বেঙ্গল এন্ড আসাম। ইস্ট বেঙ্গল এন্ড আসাম একটা, ঠিক আছে? থার্ড বম্বে, ফোর্থ ম্যাড্রাস, ফিফথ ইউনাইটেড প্রভিন্স। ইউনাইটেড প্রভিন্স মানে নর্থ ওয়েস্টার্ন আর অবধ এই দুটো এক হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে হচ্ছে কি ইউনাইটেড প্রভিন্স। নর্থ ওয়েস্টার্ন এবং অবধ দুজনে একত্রিত হয়ে যাচ্ছে হচ্ছে কি ইউনাইটেড প্রভিন্স। এবং
বার্মা অ্যান্ড পাঞ্জাব। অ্যান্ড পাঞ্জাব। তাহলে আগে কি ছিল? বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস, নর্থ ওয়েস্টার্ন, অবধ, বার্মা। তাহলে বেঙ্গল তো 1909, মানে তার আগে বঙ্গভঙ্গ হয়ে গেল। তাহলে বেঙ্গল, দুটো বেঙ্গল হয়ে গেল। একটা হচ্ছে বেঙ্গল, যার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। ভাগ হয়ে হচ্ছে ইস্ট বেঙ্গল এবং আসাম যুক্ত হয়ে যাচ্ছে। বম্বে, ম্যাড্রাস ইউনাইটেড প্রভিন্সে যুক্ত হচ্ছে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, এবং অবধ দুটো মার্জ হয়ে হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, যেটা আমরা বর্তমানে বলি উত্তরপ্রদেশ। ঠিক আছে, বর্মা এবং পাঞ্জাব। নর্থ ওয়েস্টার্ন এবং অবধ দুটো মার্জ হয়ে হচ্ছে ইউনাইটেড প্রভিন্স। ইউনাইটেড প্রভিন্সের বর্তমান নাম হচ্ছে ইউপি। ঠিক আছে, ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা দেখতে পারি প্রভিন্সিয়াল লেজিসলেচারটা 1891 থেকে 1990 মধ্যে এরকম একটা ডিফারেন্স তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মরলে মিন্টো রিফর্মস। তাহলে মরলে মিন্টো রিফর্মসে আমরা কি দেখলাম? প্রথমে দেখছি যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান অ্যাড হচ্ছে অ্যাজ এ ল মেম্বার। সেকেন্ড দেখছি কি, যে মুসলিমদের জন্য সংরক্ষণ দেয়া হচ্ছে, যে কেন্দ্রীয় আইনসভা সেখানে মুসলিমদের জন্য সংরক্ষণ দেয়া হচ্ছে। সেই জন্য লর্ড মিন্টোকে আমরা বলছি ফাদার অফ কমিউনাল ইলেকটরেট। ঠিক আছে, আর কি দেখি? প্রভিন্সিয়াল লেজিসলেচারে বেঙ্গল যেহেতু ভাগ হচ্ছে, সেই জন্য বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল আলাদা হয়ে একটা নতুন প্রভিন্স তৈরি হচ্ছে। নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স এবং অবধ একত্র হয়ে হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, পাঞ্জাব অ্যাড হচ্ছে। ওকে, এই হয়ে গেল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা মরলে মিন্টো রিফর্মস। ওকে, এরপরে কি আসবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। না, আবার আসবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তিনটে ছিল, তিনটে শেষ হয়ে গেল। এবার কি আসবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসবে 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটাকে আমরা কি বলি? বাহ, সাবাস। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে আমরা বলি কি? মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কেন বলি? কারণ এই সময় মন্টেগু ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর চেমসফোর্ড ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সেই সময় মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, আর চেমসফোর্ড CHELMS চেমসফোর্ড হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-কে আমরা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলে থাকি। ঠিক আছে, কি কি আছে বল? প্রথমে কি পড়বো আমরা? কি পড়বো? কোন পয়েন্টটা দেখবো প্রথমে? ভারতকে কে কন্ট্রোল করছে? কে কন্ট্রোল করছে? ভারতকে তো চেমসফোর্ড, ভাইসরয় অফ ইন্ডিয়া। না, ভারতকে তো যে ক্রাউন, ব্রিটিশ ক্রাউন। কে শাসন করছে? ব্রিটিশ ক্রাউন। কে করছে? প্রথমে তো ব্রিটিশ ক্রাউন করছে। তোরা এটাকে বাবা কেন ভুলে যাচ্ছিস? ব্রিটিশ ক্রাউন নিজে করছে না, তার হয়ে কে করছে? সেক্রেটারি অফ স্টেট। তাকে হেল্প করার জন্য কে আছে?
ইন্ডিয়ান কাউন্সিল। দেখেছিস তোরা গোলাচ্ছিস। স্যার ঘুরিয়ে দিচ্ছে বলে আমরা ভুলে ঠিক আছে, হ্যাঁ আমার তো গোলানোই দায়িত্ব। তোরা কেন ভুল বলবি স্যার? এরপরে ভাই সেক্রেটারি অফ স্টেট কে হেল্প করার জন্য কে আছে? 15 জনের ইন্ডিয়ান কাউন্সিল। সেক্রেটারি অফ স্টেট বসে আছে লন্ডনে, সে নিজেও কিছু করছে না, তার হয়ে কে করছে? ভাইসরয় অফ ইন্ডিয়া করছে। তাকে হেল্প করার জন্য কে আছে? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার কতগুলো? 6 জন। তার মধ্যে একজন হচ্ছে কি ইন্ডিয়ান। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কি বলছে? যে একজন না, 3 জন হবে ইন্ডিয়ান। একজন নয়, কজন হবে? 3 জন ইন্ডিয়ান হবে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেইখানে ইন্ডিয়ানদের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে 1 ছিল এখানে 1 থেকে বাড়িয়ে 3 করে দেওয়া হচ্ছে। ওকে, এটা হচ্ছে কারা কন্ট্রোল করবে। ওকে, হয়েছে? এবার আসছে হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার। কি এর থেকে কি হিস্ট্রি ভালো না? কি বলছিস যেন? বললাম এটা অনেকদিন হয়ে গেছে তো কেমনটা লাগছে। হ্যাঁ, এটা শেষ না করলে তো হবে না। একটা চ্যাপ্টার শেষ না করলে আরেকটা চ্যাপ্টার কি করে শুরু করবো? আজকেই শেষ করে দিন, কত সময় লাগুক। আর ভালো লাগছে না, একটু বসে আছি আমরা। সেন্ট্রাল লেজিসলেচার, ঠিক আছে? তাহলে এতদিন আইন তৈরি করতো কে? ভাইসরয় ও তার এক্সিকিউটিভ কাউন্সিল এবং অ্যাডিশনাল মেম্বাররা মিলে আইন তৈরি করতো সমস্ত ভারতের জন্য। কিন্তু এখানে সেন্ট্রাল লেজিসলেচারটাকে পুরোপুরি চেঞ্জেস করে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল লেজিসলেচারটাকে পুরোপুরি চেঞ্জেস করে দেওয়া হচ্ছে। এখানে দুটো কক্ষ বা দুটো হাউস তৈরি করা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে। এটাই কিন্তু মেন। হ্যাঁ, 1919 আর 1935 এতদিন যা পড়ে আসলাম তার মধ্যে সব থেকে মেন দুটো যদি বলা হয়, একটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এই দুটো সব থেকে মেন জিনিস। ঠিক আছে, একটা বলা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে সেন্ট্রাল লেজিসলেচারকে দুটো কক্ষে বা দুটো হাউসে ভাগ করে দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা কক্ষ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। একটা হচ্ছে কি কাউন্সিল অফ স্টেট। ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে লোয়ার হাউস। ঠিক আছে, কাউন্সিল অফ স্টেট হচ্ছে আপার হাউস। ওকে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে সদস্য হবে তাদের টার্ম হচ্ছে 3 বছর। কাউন্সিল অফ স্টেট যে সদস্য হবে তাদের টার্ম 5 বছর। তাদের টার্ম 5 বছর। ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে টোটাল 145 জন আসবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে টোটাল 145 জন মেম্বার আসবে। আর কাউন্সিল অফ থেকে টোটাল 60 জন মেম্বার আসবে। ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে টোটাল 145 জন মেম্বার আসবে, আর কাউন্সিল অফ স্টেট থেকে টোটাল 60 জন মেম্বার আসবে। এই 145 জনের মধ্যে 145 জনের মধ্যে কিছু হবে নমিনেটেড, কিছু হবে ইলেক্টেড। সেম ভাবে এখানে যে 60 জন মেম্বার আছে তার মধ্যে কিছু হবে নমিনেটেড এবং কিছু হবে ইলেক্টেড। ওকে, ইলেক্টেড হবে 104 জন, ইলেক্টেড হবে 104 জন, এবং নমিনেটেড হবে 41 জন। এখানে ইলেক্টেড হবে 34 জন,
নমিনেটেড হবে 26 জন, ঠিক আছে। তাহলে আমরা 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আইনসভা যারা সমস্ত ভারতের জন্য আইন তৈরি করবে তাকে দুটি কক্ষে বা দুটি হাউসে ডিভাইড করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেট। এই যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, এটাকে আমরা ইংলিশে বলি বাইক্যামেরাল। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটাকে আমরা বলছি বাইক্যামেরাল লেজিসলেচার। বাইক্যামেরাল লেজিসলেচার, ঠিক আছে। দ্বিকক্ষ বিশিষ্টকে আমরা কি বলি? বাইক্যামেরাল, ঠিক আছে। আর আইনসভাকে বলি লেজিসলেচার। তাহলে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তার মধ্যে নিম্নকক্ষ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যার মেয়াদ 3 বছর। আর উচ্চকক্ষ নাম হচ্ছে কাউন্সিল অফ স্টেট, যার মেয়াদ 5 বছর। মেম্বার হচ্ছে 5 বছর। বিস্কুট থাক। এবার হলো, আচ্ছা, 5 বছর। লেজিসলেটিভ কাউন্সিলের কিছু নমিনেট মেম্বার হবে, কিছু ইলেক্টেড মেম্বার হবে। ঠিক সেরকম ভাবে কাউন্সিল অফ স্টেটেরও কিছু নমিনেটেড হবে, কিছু ইলেক্টেড হবে। 145 জনের মধ্যে নমিনেট হবে 41 জন, ইলেক্টেড হবে 104 জন। এখানেও 60 জনের মধ্যে নমিনেট হবে 26 জন, ইলেক্টেড হবে 34 জন, ঠিক আছে। তাহলে এরা কাদের দ্বারা ইলেক্টেড হবে? এরা মানুষের দ্বারা, মানে ভারতীয়দের দ্বারা ইলেক্টেড হয়ে আসবে। কাদের দ্বারা ইলেক্টেড হয়ে আসবে? ভারতীয়দের দ্বারা। হ্যাঁ, দুদিকে। যেরকম ভাবে বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা, সেটাকে আমরা বলছি যে পার্লামেন্ট, যার উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা। লোকসভার যারা মেম্বার হয় তারা ভারতীয় জনগণ দ্বারা নির্বাচিত হয়ে যায়। লোকসভায় যারা মেম্বার হয় তারা ভারতীয় জনগণ দ্বারা নির্বাচিত হয়ে যায়, এবং রাজ্যসভায় যারা মেম্বার হয় তারা ভারতীয় জনগণের দ্বারা ইনডাইরেক্টলি ভাবে নির্বাচিত হয়ে যায়। অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচিত করছি তারা তাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন বা ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। আর যেহেতু লোকসভার মেম্বাররা ভারতীয়দের দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে যাচ্ছে, সেটাকে বলছি ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে যাচ্ছে। এর সূত্রপাত আমরা যদি বলি তাহলে হয় 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। ওকে, বোঝা গেল? তাহলে এখন যেরকম আমরা দেখতে পাই, যদি লোকসভায় যদি কেউ মেম্বার হতে চায়, তাহলে যারা 18 বছরের ওপর তাদের ভোটের মাধ্যমে প্রার্থী বা মেম্বাররা ইলেক্ট হয়ে লোকসভায় যাচ্ছে। তাহলে সেই সময় কি হতো? এখন তো এইগুলো এটা হয় আমরা জানি। তাহলে সেই সময় কি হতো? সেই সময় কি সবাই ভোট দিতে পারতো? না। ভারতের জনগণের শুধুমাত্র 5% কে ভোটাধিকার দেওয়া হয়েছিল। যখন 1919-এর এই কনসেপ্ট আসছে, তখন যা ভারতের জনগণ ছিল তার মাত্র 5% ভোটাধিকার তাদেরকে দেওয়া হয়েছিল। ভারতীয় জনসংখ্যার মাত্র 5%কেই ভোটাধিকার দেওয়া হয়েছে, এবং তারা ইলেক্ট করে লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিল অফ স্টেট, এই দুটো জায়গায় নির্বাচন করে পাঠাবে। আর যদি বলা হয় এই 5% মানুষ কবে তাদের ভোটাধিকার প্রথম প্রয়োগ করে, কত সালে? 1920 সালে। 1919-এ তো আইন এসছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে কিছু সময় দিতে হবে, সঙ্গে সঙ্গে তো হবে না। তাহলে এই যে 5% মানুষকে ভোটাধিকার দেওয়া হয়েছিল, সেই 5% মানুষ তাদের ভোটাধিকার প্রথম প্রয়োগ কবে করে? 1920-তে। অর্থাৎ যদি বলা হয় ডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে, তাহলে কবে হয়? যদি বলা হয় ডাইরেক্ট ইলেকশন কবে হয়? 1920-তে। ডাইরেক্ট ইলেকশন কবে হয়? 1920-তে। সেখানে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল?
অনলি 5%। সেই 5% কিন্তু নর্মাল কোনো ব্যক্তি ছিল না। এই যে 5% মানুষকে যে ভোটাধিকার দেওয়া হয়েছিল, এটা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিল না। কেউ জমিদার ছিল, কেউ কোনো কলেজের প্রফেসর ছিল, কেউ কোনো কলেজের উপাচার্য ছিল, এই সমস্ত মানুষদেরকে কিন্তু ভোটাধিকার দেওয়া হয়েছে, কোনো সাধারণ মানুষকে ভোটাধিকার দেওয়া হয়নি। উচ্চ পদস্থ কর্মচারী, উচ্চ পদস্থ মানে যারা উচ্চ উচ্চ পদে আছে আর কি, সমাজের যারা এলিট ক্লাস, সমাজের যারা এলিট ক্লাস তাদের মধ্যে থেকে 5%, মানে তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক মানুষকে এই ভোটাধিকার দেওয়া হয়েছিল, এবং তারা এই ভোটাধিকার প্রথম প্রয়োগ করেছিল 1920 সালে। তাহলে যদি বলা হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডাইরেক্ট ইলেকশন কবে হয়, তাহলে কবে হয়? 1920 সালে, যেখানে মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের প্রার্থীকে আইনসভায় পাঠিয়েছিল। ঠিক আছে, এই যে 60 জন ব্যক্তি বা এখানে যে 145 জন ব্যক্তি, এখানে কিন্তু কোনো উমেন কেউ ছিল না, অর্থাৎ উমেন পার্টিসিপেশন কিন্তু এখানে ছিল না, উমেন পার্টিসিপেশন এখানে ছিল না। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা মানে কত বছর পর পর এটা ভোটটা হবে এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, ব্যাপার ছিল তো। টার্ম ক বছর? 3 বছর, 3 বছর পর হবে। এর টার্ম ক বছর? 5 বছর, 5 বছর পর পর হবে। লোকসভার মেয়াদ ক বছর? 5 বছর, 5 বছর পর পর হয়। বিধানসভার মেয়াদ ক বছর? 5 বছর, 5 বছর পর পর হয়, যেমন এই বছর হবে। ঠিক আছে, ব্যাস, সিম্পল। দেখ, এইগুলো পড়াতে এত টাইম কেন লাগছে, কারণ এগুলোর ওপরই বেস করে তোদের নেক্সট আরো জিনিসগুলো অ্যাড হবে। এইটা যে বুঝলি একটা, ঠিক আছে, এরপর যখন পার্লামেন্ট পড়াবো তখন তোদের বুঝতে শুরু সুবিধা হবে। হ্যাঁ, আমরা 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন পড়েছিলাম তখন দেখেছিলাম ওখান থেকে সূত্রপাত হয়েছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা যখন পার্লামেন্ট গিয়ে পড়বো তখন দেখবো এখন পার্লামেন্ট কি অবস্থায় আছে, এখনকার যে অবস্থা তার ইতিহাস যদি আমরা না জানি তাহলে এখনকার অবস্থাটা আমরা কি করে বুঝবো। ঠিক আছে, সুতরাং সেটা কিভাবে এলো সেইটাকে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। একটু বোরিং লাগছে আমি মানছি, কিন্তু একটু করতে হবে, একটু কষ্ট না করলে কিছু হবে না। ব্রেক, ওকে। তাহলে এখানে দেখলাম হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেচারে। প্রভিন্সিয়াল লেজিসলেচারে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট, মুসলিমদের দিয়ে যে কমিউনাল রিপ্রেজেন্টেশনের সূত্রপাত হয়েছিল 1909-1909-তে, সেটাকে আরো এক্সটেন্ড করা হচ্ছে, সেটাকে আরো এক্সটেন্ড করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে। আগে শুধুমাত্র সেখানে মুসলিমরাই ছিল, এখন এখানে শিখদের অ্যাড করা হচ্ছে, শিখ এবং ইউরোপিয়ান, শিখ এবং ইউরোপিয়ানদেরও অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, ওটা আরো আরো বেড়ে যাচ্ছে। না না, ওটা তো ওইটাই এরকমই রয়েছে, কিন্তু ওটা তো সেপারেট, ওটা তো চেঞ্জেস হয়ে পুরোটা চেঞ্জ হয়ে গেল না। ঠিক আছে, কিছু সংখ্যক এই যে আমরা দেখলাম এখানে, এই যে টোটাল সিট ইলেক্টেড আছে তার মধ্যে কিছু সংখ্যক সিট মুসলিম, এটার আর ফার্দার ডিভাইডেড আছে। ফার্দার ডিভাইডেডটা আর বললাম না, বললে মাথাটা আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই ইলেক্টেড যে সিট আছে তার মধ্যে কিছু সিট মুসলিমদের, কিছু সিট শিখদের, কিছু সিট ইউরোপিয়ানসদের, এরকম ভাবে আছে। ঠিক আছে, দরকার নেই। ঠিক আছে, তাহলে ওই যে বললাম একটা বীজ যখন বপন করব আমরা, খুব দেখে শুনে সেটাকে করতে হবে। সেটা আমরা যে কাজটা করতে চলেছি তার পজিটিভ দিক কি, তার নেগেটিভ দিক কি, এবং ফিউচারে এর ইম্প্যাক্ট কি হতে পারে, এত জিনিস ভেবে আমাদেরকে একটা ডিসিশন নিতে হয়।
ঠিক আছে? ওইভাবে শুধুমাত্র তখন ব্রিটিশ গভর্নমেন্ট তার মুসলিমদের প্রতি তার স্বার্থ রক্ষা করার জন্য, অর্থাৎ মুসলিমদেরকে খুশি করার জন্য যে একটা রাস্তা নিয়েছিল, সেই রাস্তাটা প্রথমে মুসলিম হলো, তারপর শিখ হলো এবং ইউরোপিয়ানস হলো, এভাবে বাড়তে শুরু করছে। ওকে, তাহলে এবার চলে আসি কি প্রভিন্সিয়াল লেজিসলেচার। কি কি দেখে এসছি আমরা এতদিন পর্যন্ত? বেঙ্গল, দুটো বেঙ্গল ছিল। ইস্ট বেঙ্গল and আসাম, আর ওদিকে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নিয়ে বিহার উড়িষ্যা, আর কে ছিল? বম্বে, মাদ্রাস, ইউনাইটেড প্রভিন্স, আর ইউনাইটেড প্রভিন্সের মধ্যে তো অবধ ঢুকে গেছে, বর্মা, পাঞ্জাব। এতগুলো আমরা দেখে এসেছি। যদি বলি এইবার অর্থাৎ 1919-এ কি হবে? আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ, বঙ্গভঙ্গ রদ হয় 1911-তে, অ্যাক্ট কবে এসছে? 1919-এ। তার মানে বঙ্গভঙ্গ রদ হয়ে গেছে, বাংলা আবার ইউনাইট হয়ে গেছে। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল কি থাকবে? থাকবে না। তাহলে একটাই বেঙ্গল হবে, তাই তো? বোঝা গেল, একটাই বেঙ্গল। সেকেন্ড, বম্বে। থার্ড, ম্যাড্রাস। ফোর্থ, ইউনাইটেড প্রভিন্স, ইউপি লিখে দিলাম। আর তারপর ইউপি মানে কিন্তু উত্তরপ্রদেশ নয়, ইউনাইটেড প্রভিন্স। বার্মা, পাঞ্জাব, বার্মা, পাঞ্জাব। আর কিছু হবে? নতুন কিছু আসবে নাকি? যখন বেঙ্গল ছিল, বেঙ্গলটা ছিল ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা নিয়ে, আর এদিকে ছিল ইস্ট বেঙ্গল এবং আসাম। তাহলে ইস্ট বেঙ্গলের তারা কোনো অস্তিত্ব নেই, মার্জ হয়ে গেছে। তাহলে পড়ে কে থাকলো? তাহলে অ্যাড কি হবে? এতদিন বেঙ্গল কি কিনে তৈরি ছিল? ওয়েস্ট বেঙ্গল এবং বিহার উড়িষ্যা মার্জ হয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল দুটো মার্জ হয়ে বেঙ্গল হলো। পড়ে কে থাকলো? তাহলে বিহার এবং উড়িষ্যা। বিহার উড়িষ্যা আর একটা নতুন প্রভিন্স হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স। আর একটা নতুন প্রভিন্স হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স। তাহলে বোঝা গেল, বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস, ইউপি, বর্মা, পাঞ্জাব। ইস্ট বেঙ্গল যেহেতু বেঙ্গল এক হয়ে গেল সেই জন্য সেপারেট আসাম। বেঙ্গল হলো ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, বিহার সেপারেট হয়ে গেল বিহার এবং উড়িষ্যা, আর সেন্ট্রাল প্রভিন্স। এই হয়ে গেল 1919-এর প্রভিন্সিয়াল লেজিসলেচার। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে মেন একটা বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ভারতে দুটো গভর্নমেন্ট কাজ করছে, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার, নর্মাল ভাবে।
কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতের জন্য আইন তৈরি করছে বা রুলস অ্যান্ড রেগুলেশন বানাচ্ছে, আর রাজ্য সরকার শুধুমাত্র তার রাজ্য বা প্রভিন্সের জন্য রুলস অ্যান্ড রেগুলেশন বানাচ্ছে। কিন্তু অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। তার মধ্যে এই কোন সমস্যাটার জন্য কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে আর কোন সমস্যাটার জন্য রাজ্য সরকার আইন তৈরি করবে, এর তো কোনো একটা পার্মানেন্ট কোনো ফিক্সড কিছু ছিল না, কোনো জায়গায় কোনো কিছু লেখাই ছিল না। শুধু এই ক্ষেত্রে সমস্যা হলে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে, এই ক্ষেত্রে সমস্যা হলে রাজ্য সরকার আইন তৈরি করবে, এরকম কোনো রুলস এন্ড রেগুলেশন বা কোনো লিখিত কিছু ছিল না। অর্থাৎ যে কোনো বিষয় আইন তৈরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো বিষয় আইন তৈরি করছে, আবার রাজ্য সরকার যে কোনো বিষয় আইন তৈরি করছে, তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। ধর একটা বিষয়, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন আছে বা স্টেট গভর্নমেন্টের আইন আছে, এবার আমি কোনটাকে মানবো, একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে, একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই অসুবিধাটিকে দূর করার জন্য কি হচ্ছে, কে কোন বিষয়ে আইন তৈরি করবে, মানে সেই সাবজেক্ট, মানে কে কোন বিষয়ে আইন তৈরি করবে, এই যে বিষয় বা সাবজেক্ট, এটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, সেন্ট্রাল সাবজেক্ট, তখন কি স্টেট ছিল, একটা হচ্ছে প্রভিন্সিয়াল সাবজেক্ট। একটা সেন্ট্রাল সাবজেক্ট, একটা প্রভিন্সিয়াল সাবজেক্ট। অর্থাৎ সেন্ট্রাল সাবজেক্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেখানে আইন তৈরি করবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যেখানে প্রভিন্সিয়াল সাবজেক্টে যে আইনগুলো থাকবে সেখানে আইন তৈরি করবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। কোন কোন বিষয়গুলো সেন্ট্রাল সাবজেক্টে থাকবে, এক্সাম্পল যদি বলা হয়, এক্সাম্পল ডিফেন্স, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেল, ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে। এইসব বিষয়গুলো সেন্ট্রাল, আরো অনেক বিষয় আছে, আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম। এইসব বিষয়গুলো সেন্ট্রাল সাবজেক্টে থাকবে, অর্থাৎ এইসব বিষয় সম্বন্ধে কোনো কিছু অসুবিধা হলে সেখানে আইন তৈরি করবে কে, কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। আর যদি প্রভিন্সিয়াল সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে ল অ্যান্ড অর্ডার, পাবলিক ওয়ার্ক, ল অ্যান্ড অর্ডার, পাবলিক ওয়ার্কস, ঠিক আছে, পুলিশ, এইসব বিষয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আইন তৈরি করবে কে, রাজ্য সরকার। ফিনান্স, ফিনান্স দুজনেই করতে পারে, ঠিক আছে। তাহলে যদি কোনো সেন্ট্রাল এই বিষয়ে আইন তৈরি করবে, প্রভিন্সিয়াল এই বিষয়ে আইন তৈরি করবে, তাহলে আর কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে? এই আসার আগে যে সমস্যাটা হচ্ছিল যে কেউ বুঝতে পারছে না কে কোন বিষয়ে আইন তৈরি করবে, যেখানে সেন্ট্রাল আইন তৈরি করছে সেখানে স্টেটও আইন তৈরি করছে, একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। অর্থাৎ এই অ্যাক্ট আসার পরে এই যে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন ছিল সেটা দূর হচ্ছে, সেটা দূর হচ্ছে। ওকে, আর 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 কিছু আছে না? তাহলে এখানে আমরা দেখলাম যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে 6জন যে মেম্বার ছিল তার মধ্যে 3জন মেম্বারকে ইন্ডিয়ান করা হচ্ছে। কেন্দ্রীয় যে আইনসভা ছিল সেই কেন্দ্রীয় আইনসভাকে দুকক্ষ বিশিষ্ট করে দেওয়া হচ্ছে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম
উচ্চকক্ষের নাম কি? হ্যাঁ, আর নিম্নকক্ষের নাম? উচ্চকক্ষের টার্ম ক বছরের জন্য থাকবে? আর নিম্নকক্ষের 3 বছর। আচ্ছা, তার মধ্যে আমরা দেখছি যে কিছু ইলেক্টেড মেম্বার আছে আর কিছু নমিনেট মেম্বার আছে, এবং এখানেই আমরা দেখলাম যে মানুষ প্রথম তার ভোটাধিকার প্রয়োগ করেছিল কত সালে? 1920 সালে। ভারতের যে জনগণ তার মাত্র 5% মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছিল। অর্থাৎ যদি বলা হয় ডাইরেক্ট ইলেকশন কবে হয়, তাহলে 1920 সালে হয়েছিল। আরো দেখলাম যে কমিউনাল রিপ্রেজেন্টেশন বা কমিউনাল ইলেক্টোরেটের সূত্রপাত লর্ড মিন্টো 1909 করেছিল মুসলিমদের জন্য সংরক্ষণ দিয়ে, সেটা আরো এক্সটেন্ড করা হচ্ছে, এবং আরো দুজন কমিউনিটি অর্থাৎ একটা শিখ আর একটা ইউরোপিয়ানদের সংরক্ষণ দেওয়া হচ্ছে। আর কি দেখলাম যে প্রভিন্সিয়াল লেজিসলেচারের সংখ্যা দুটো বৃদ্ধি করা হলো, ঠিক আছে। একটা হচ্ছে বিহার এবং উড়িষ্যা, আর একটা হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স, আর একটা হচ্ছে তিনটে, আর একটা হচ্ছে আসাম। ওকে, আর কি দেখলাম যে এতদিন আমাদের একটা কনফ্লিক্ট চলছিল সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে কে কোন বিষয়ে আইন তৈরি করবে। সেই জন্য এই কনফ্লিক্ট থেকে দূর করে দেওয়ার জন্য আইন বিষয়ের জায়গাটাকে সেপারেট করে দেওয়া হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়ে আইন তৈরি করবে এবং স্টেট গভর্নমেন্ট এই বিষয়ে আইন তৈরি করবে, এগুলোকে সেপারেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা শুরুতে একটা জিনিস পড়েছিলাম, বাজেট, যে আর্থিক এক বছরে গভর্নমেন্ট কোন খাতে কত খরচ করছে সেটা ভারতের জনগণকে জানানোর যে প্রক্রিয়া আইনসভাতে, সেটাকে কি বলা হচ্ছে? বাজেট। এই বাজেট পেশের ডিমান্ড প্রথম কে করেছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করেছিল। কিন্তু 1892 খ্রিস্টাব্দে এই বাজেটের কথা যখন মেনে নেওয়া হয়, তখন বলা হয় শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টই বাজেট পেশ করবে, স্টেট গভর্নমেন্ট বাজেট পেশ করতে পারবে না, এটা বলা হয়েছিল। কিন্তু 1919 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, 1919 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, তখন প্রভিন্সিয়াল যে লেজিসলেচার ছিল তাকেও অ্যালাউ করা হয় বাজেট পেশ করার জন্য। প্রভিন্সিয়াল গভর্নমেন্টকেও অ্যালাউ করা হয় বাজেট পেশ করার জন্য। প্রভিন্সিয়াল গভর্নমেন্টকেও অ্যালাউ করা হয় বাজেট পেশ করার জন্য। এটা শুধুমাত্র আগে সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, 1919 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকেও সেও এটা অ্যালাউ করে দেওয়া হচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভেন্ট নিয়োগের ক্ষেত্রে তৈরি করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এই অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভেন্ট অর্থাৎ যেটাকে আমরা কি বলি বর্তমানে যারা যেখান থেকে আইএএস বা আইপিএস বা আইআরএস বা আইএফএস যেগুলো হয় সেগুলোকে আমরা বলি সিভিল সার্ভেন্ট। এই সিভিল সার্ভেন্টদের নিয়োগের জন্য প্রথম এই অ্যাক্টের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে একটা বডি যার দায়িত্ব থাকবে সিভিল সার্ভেন্টদের নিয়োগের জন্য। এটা অর্থাৎ ভারতে সিভিল সার্ভেন্ট নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন প্রথম তৈরি করা হয় 1919 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, এবং এটা তৈরি করা হয়েছিল অর্থাৎ এর সেট আপ হয় 1926-এ গিয়ে। 1919-এ তো বলা হয়েছিল যে তৈরি করা হবে, কিন্তু সেটা আলটিমেটলি তৈরি করা হয় 1926 সালে গিয়ে। সেটা তৈরি করা হয় কবে? 1926 সালে গিয়ে। এবং এর মাধ্যমে কি করা হয়? সিভিল সার্ভেন্টদের নিয়োগ করা হয়। অর্থাৎ এই কমিশনের শুধু দায়িত্ব থাকবে সিভিল সার্ভেন্টদের শুধুমাত্র নিয়োগ, আর অন্য কোনো দায়িত্ব থাকবে না। বোঝা গেল?
ওকে, তাহলে এই হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1926 বা মন্টেগু 1919 বা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আচ্ছা, এই সময় ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে এই 1919-এর যে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছিল, 1919-এর যে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছিল, তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে এই অ্যাক্ট আসার 10 বছর পর, এই অ্যাক্ট আসার 10 বছর পর আমরা একটা রিপোর্ট তৈরি করব। অর্থাৎ এই একটা ভারতীয়দের মধ্যে কেমন প্রভাব ফেলেছে, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হয়েছে কিনা তার একটা রিপোর্ট পেশ করবে এই অ্যাক্ট আসার 10 বছর পর, অর্থাৎ 1929 সালে গিয়ে। কিন্তু 1927 সালের দিকেই 7 জন মেম্বারের ব্রিটিশ গভর্নমেন্ট 1927 সালে গিয়েই 7 জন মেম্বারের একটা কমিশন গঠন করছে, ঠিক আছে, যার চেয়ারম্যান হচ্ছে স্যার জন সাইমন। স্যার জন সাইমন। সেই জন্য এই জন সাইমনের নাম অনুসারে এই কমিশনটার নাম হচ্ছে সাইমন কমিশন। ঠিক আছে, এই সাইমন কমিশনের কাজ ছিল 1919-এর যে অ্যাক্ট এসেছিল সেই অ্যাক্টটা ভারতীয়দের উপর কিরকম প্রভাব বিস্তার করেছে তার একটা রিপোর্ট তৈরি করা। এই কমিশনের কাজ ছিল 1919 সালে যে অ্যাক্ট অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড রিফর্মস যে এসেছিল সেটা ভারতীয়দের ওপর কিরকম প্রভাব বিস্তার করেছে তার একটা রিপোর্ট পেশ করা। কিন্তু এই যে 7 জন মেম্বারের যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল এর মধ্যে কোনো ইন্ডিয়ান ছিল না, এর মধ্যে কোনো ইন্ডিয়ান ছিল না। সেই জন্য আমরা দেখছি না, যখন সাইমন কমিশন ভারতে আসছে তখন সব কালো পতাকা নিয়ে বলছে সাইমন গো ব্যাক। এবং এই যে সাইমন গো ব্যাক আন্দোলন পরিচালনা করতে গিয়ে পাঞ্জাবে লালা লাজপত রায় মারা যাচ্ছে কি রে, মারা যাচ্ছে তো, লাজপত রায় লাঠির আঘাতে মারা যাচ্ছে এই সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পাঞ্জাবে। তারপর দেখছি লাজপত রায় যখন মারা যাচ্ছে সেইটা দেশবাসীর মধ্যে একটা গভীর একটা উদ্দীপনা জাগ্রত করছে যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতেই হবে। সেই ফলপ্রসূ হিসেবে সেই আন্দোলন সমস্ত ভারতে ছড়িয়ে পড়ছে। কেন? কারণ ভারতবর্ষের জন্য তৈরি করা আইন সেটা ভারতীয়দের ওপর কেমন প্রভাব পড়েছে সেটা দেখার জন্য কোনো ভারতীয়ই নেই। ভারতীয়দের জন্য তৈরি আইন সেটা ভারতীয়দের ওপর কেমন প্রভাব ফেলেছে সেটা বিচার করার জন্য যে কমিশন তৈরি করা হলো সেই কমিশনের মধ্যে কোনো ভারতীয়ই নেই। এটা কেমন একটা কথা, ঠিক আছে। সেই জন্য যখন এই সাইমন কমিশন ভারতে আসে ফেব্রুয়ারি 1928-এ, যখন স্যার এই সাইমন কমিশন ভারতে আসছে তখন চারিদিকে একটা আন্দোলন তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং তখন কংগ্রেস ডিমান্ড করছে আমরা এই কমিশনকে মানি না। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসকে বলছে আপনারা কি চান? তখন কংগ্রেস বলছে আমাদের ভারতীয় সদস্য যেন এই কমিশনের মধ্যে থাকে, আমরা এটাই চাই, যে ভারতীয়দের জন্য আইন সেটা কেমন ভাবে কাজ করছে সেটা দেখার জন্য যে কমিশন গঠন করা হয়েছে তাতে যেন ভারতীয়রা থাকুক, এটা আমরা চাই। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসকে বলছে ঠিক আছে, যদি এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা আপনাদের মতামত দিন, ঠিক আছে। সেই জন্য কংগ্রেস একটা কমিশন গঠন করছে, তার চেয়ারম্যান কে? মতিলাল নেহেরু কে? হ্যাঁ,
মতিলাল নেহেরু এটা চেয়ারম্যান, একটা কমিশন গঠন করা হচ্ছে, যেটাকে এবং তারা একটা রিপোর্ট দিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে, যেটাকে বলা হচ্ছে নেহেরু রিপোর্ট। কত সালে আসছে? 1928 আসছে আগস্টে, ঠিক আছে। তখন মুসলিম লীগের জিন্না দেখছে তো এই যে রিপোর্ট যে মতিলাল নেহেরু দিচ্ছে, এখানে মুসলিমদের জন্য তো কিছু নেই। যখন মতিলাল নেহেরু তার নেহেরু রিপোর্ট দিচ্ছে আগস্ট 1928-এ, তখন মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না দেখছে এখানে তো মুসলিমদের জন্য কিছু নেই। তখন তখন জিন্না একটা আন্দোলন করছে, যা মুসলিমদের জন্য কেন এর মধ্যে কিছু নেই। তখন ব্রিটিশ গভর্নমেন্ট জিন্নাকেও বলছে তাহলে আপনিও কিছু বক্তব্য দিন আমাদেরকে। তখন জিন্না দিচ্ছে তার 14 পয়েন্ট, মানে 14খানা পয়েন্ট দিচ্ছে জিন্না, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে জিন্নাস 14 পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে জিন্নাস 14 পয়েন্ট। সেটাকে দিচ্ছে হচ্ছে, দাঁড়া 2 মিনিট, মার্চ 1929, ঠিক আছে। অর্থাৎ সাইমন কমিশন রিপোর্ট, নেহেরু রিপোর্ট, জিন্নাস 14 পয়েন্ট, এই তিনটেকে মিক্স করা হচ্ছে এবং এই তিনজন মিলিত হয়ে লন্ডনে 1930, 1931, 1932-এ তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে। মানে গোল টেবিল বৈঠক হচ্ছে, তিনটে গোল টেবিল বৈঠক হচ্ছে বা রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে 1930, 31 এবং 32-এ। এবং এখানে ডিসকাশন করা হচ্ছে সাইমন কমিশন রিপোর্ট, নেহেরু রিপোর্ট এবং জিন্নাস 14 পয়েন্ট। এই রাউন্ড টেবিল কনফারেন্সে ডিসকাশন করা হচ্ছে। কোথায় হচ্ছে? লন্ডনে হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এই যে রাউন্ড টেবিল কনফারেন্স, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে এলো, মোটামুটি একটা সংক্ষেপে একটা এটা। ওকে।